21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে খালাস দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ মোট 51 জনকে। আজ সিআইডির দেয়া সম্পূরক চার্জশিটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে বিচারিক আদালতের রায়। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন মারা যান। মামলা হলে বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে পৌঁছায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল। রোববার সকাল 11টার দিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পড়া শুরু করেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের সিনিয়র বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। এ সময় বেঞ্চের অপর বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেন পাশেই ছিলেন। শুনানিতে উপস্থাপিত নথি, যুক্তিতর্কের নোট ও আইন দেখে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিচারপতি। রায় প্রদানে পৌনে 1 ঘন্টার মতো সময় নেন দুই বিচারপতি। সেই রায় পরে বিস্তারিত প্রকাশ করবেন আদালত। চূড়ান্ত রায়ে বাতিল করা হয় বিচারিক আদালতে দেয়া পুলিশের তদন্ত প্রতিবেদন এবং একই আদালতের দণ্ড। ফলে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 51 জন। যে 225 জন সাক্ষী, ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে, অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমোকে আপনার এই গ্রেনেডটা মেরেছে। 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি। কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড। যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। আর বাইরেও তার মামলা আছেন। আরেকটি মামলা আমরা করছি মেইন 23 নম্বর কোর্টে 10 টাক অস্ত্র মামলা। এই 10 টাক অস্ত্র মামলা শুনানি শেষ পর্যায়ে এসেছে। আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে। রায় প্রদানকালে এজলাসে উপস্থিত ছিলেন না অ্যাটর্নি জেনারেল। কোর্টে দায়িত্ব পালনরত রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যমে কোনো কথা বলেননি। তবে মোবাইল ফোনে অ্যাটর্নি জেনারেল জানান, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন, সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। আইনজীবীরা জানিয়েছেন, এই মামলার রায়ের পর আপিল বিভাগে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তন হলে আবার উল্টে যেতে পারে রায়। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন মারা যান। তবে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মামলা হলে কয়েক দফা তদন্ত শেষে 2018 সালে রায় দেয় বিচারিক আদালত। তাতে তারেক রহমান সহ 51 আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। রবিবার সেই রায় বাতিল করে দিলেন হাইকোর্ট। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই মামলায় কারাগারে থাকা আসামিদের স্বজনরা। রায়ে স্বস্তির কথা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। মিথ্যা মামলার দায় থেকে মুক্তি মিলেছে বলে দাবি করেন সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর পরিবার। 17 বছর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম। তখন তার মেয়ের বয়স ছিল মাত্র 4 মাস। বাবার খালাসের রায়ে উচ্ছ্বাসে ভেসেছেন তার সেই ছোট্ট মেয়ে। এই যে আমার 17 বছর বয়স, আব্বু ছাড়া পেল। আব্বুর জেলে থাকার বয়স হচ্ছে 17, আমার বয়স হচ্ছে 17। তো আমি অনেক খুশি আব্বুকে ফিরে পেয়ে। পাওয়ার তো কথা ছিল না। চাঞ্চল্যকর এই মামলায় অন্যতম পরিকল্পনাকারী হিসাবে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এই মামলায় 2011 সাল থেকে কারাগারে তিনি। মামলার আপিলের রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন তার স্ত্রী তাহমিনা জামান, ছিলেন তার ছেলেও।
ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেয়েছি এবং সবার কাছে দোয়া করছি যেন ইনশাআল্লাহ, কামনা করছি যেন ইনশাআল্লাহ আমার বাবাকে ফিরে নিয়ে আসতে। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আরেক আসামি আব্দুস সালাম পিন্টুর স্বজনরা। একই অভিমত সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদের পরিবারেরও। রায় আজকে প্রমাণ করেছে একটি মিথ্যা বানোয়াট মামলা ছিল। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাইকে ফাঁসানো হয়েছিল। আজকে দীর্ঘ 17 বছর ধরে তিনি জেলে রয়েছেন। মিথ্যা মামলায় আমার ভাই 17 বছর কারাভোগ করলেন। এই 17টি বছর তাকে কে ফিরিয়ে দেবে? আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করে। অনেক পরিবার, তাদের পরিবারের একজন সদস্য রাজনীতি করার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এবং এই ধরনের প্রতিহিংসার রাজনীতির এখানেই সমাপ্ত হওয়া উচিত এবং আমি চাই বাংলাদেশে একটা সহমর্মিতা এবং সহ অবস্থানের রাজনীতির পরিবেশ তৈরি হোক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া 49 আসামির মধ্যে কারাগারে আছেন 31 জন, বাকিরা ছিলেন পলাতক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমান হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় কয়েক জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে মিষ্টিমুখ করেন বিএনপির নেতাকর্মীরা। দাবি করেন মিথ্যা মামলায় দীর্ঘদিন আসামি করে রাখা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, টাঙ্গাইল 2 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু সহ বাকি আসামিদের। নিরপেক্ষ বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন কর্মীরা। পরে স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। হাইকোর্টের রায় ঘোষণার পর বগুড়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের নবাববাড়ি সড়ক এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। প্রধান সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয় আনন্দ মিছিলটি। পরে সমাবেশী নেতারা দাবি করেন আওয়ামী লীগের মিথ্যা মামলার বিষয়গুলো ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। দ্রুত আইনি প্রক্রিয়া শেষে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে। ফরেন সার্ভিস একাডেমিতে চলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা ডিজিটালাইজেশনে যাচ্ছি, ইয়েতে যাচ্ছি, ওইটার একটা আছে, এটা এনবিআর আপনাদের তরফ থেকে অনেক কিছু জানাচ্ছে। এই আজকের এটাই ছিল। এনি কোশ্চেন প্লিজ বলবেন। হ্যাঁ, তো আমি দেখছিলাম যে চ্যাপ্টার গুলো আমার হাতে একটা চ্যাপ্টার আছে। আপনি জানেন যে আমি ব্যাংক নিয়ে কাজ করি, তো আমি এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমি খুবই হতাশ। যে একটা ঐতিহাসিক দলিল হওয়ার কথা ছিল, সেই দলিলে এবং ব্যাংক সেক্টর যেটা সবচেয়ে বেশি চুরি হয়েছে বলে সরকার বলছে, অর্থনীতিবিদরা বলছে, গণমাধ্যমে প্রতিদিন রিপোর্ট হচ্ছে, সেই প্রতিবেদনে সেই বিষয়ক চ্যাপ্টারে বলা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকগুলোর ন্যূনতম যে ক্যাপিটাল মূলধন রেশিও, আপনি জানেন যে সিআরআর বলে, এই সিআর এটা রেগুলেটরি হচ্ছে, রিকোয়ারমেন্ট হচ্ছে 10%, সেখানে জুন শেষে আছে 10.64%। তার মানে তো হচ্ছে রেগুলেটর যেটা বলছে তার চেয়ে বেশি আছে। তা আমরা যদি, এটা বাংলাদেশ ব্যাংকের পাবলিশ ডেটা, আমরা এটা নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে অনেক কোশ্চেন আছে। আপনি জানেন যে বাংলাদেশের ব্যাংকগুলোর যে অডিট রিপোর্ট, সেই অডিট প্রতিষ্ঠানগুলো নিয়েও কোশ্চেন আছে। কারণ যে ব্যাংকগুলো নিয়ে কথা হচ্ছে, সেই ব্যাংকগুলোর কোনোটার অডিট রিপোর্টের খেলাপিঋণ আছে 2%, অথচ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে পরিদর্শন, সেখানে উঠে আসছে যে কোনোটা ব্যাংকের খেলাপিঋণ 80%, যেটা 2% দেখানো হয়েছে। এখন শ্বেতপত্রে যে মূলধনের কথা বলা হয়েছে, সেই মূলধনের তো 2% খেলাপিঋণ ধরেই মূলধনের হিসাব করা হয়েছে। এটার হিসাব যখন 80% আসবে, সিপি এই গবেষণা পেপারে যখন বলা হচ্ছে যে জুন শেষে এটা ছিল 10.64%, এবং আগামী দিনে দেখা যাবে যে এটা -12% হবে যদি আমাদের চুরির হিসাবগুলো আসে।
তো তাহলে চুরির হিসাবগুলো অ্যাকুমুলেট করে বলা দরকার ছিল এখানে যে আমাদের সত্যিকার অর্থে আমাদের ব্যাংকগুলোর ক্যাপিটালের কি অবস্থা। তো তাহলে আমরা একটু জানতে চাচ্ছি যে এটার পরে কি আরো কোনো এক্সটেনশন আছে কিনা। না, আমি একটু আগে আপনি যদি ফেসবুক পেজে যান, আমি মাননীয় গভর্নরের একটা, আপনি বসেন, আমি আপনার মূল আমি ওনার যে বক্তব্যটা সেটা আমি শুনেছি এবং আমরা মূল কথা হচ্ছে আমি এই রিপোর্টটা পুরোটা পড়ি নাই। আপনি যে স্পেসিফিক্সটা বলতে বলেছেন সেইটা আমি আসলে এই ব্যাপারে আমি খুব বলার মতো এই অবস্থা নাই, কারণ আমি পড়া থাকলে আমি আপনাকে বলতাম। বাট আপনার একটা খেয়াল রাখতে হবে যে এটা 3 মাসের একটা রিপোর্ট। এইটা অবশ্যই 3 মাসে ওরা যেই অফিসিয়াল যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোর উপরেই ওনারা করেছেন। বাট ওই মিটিংয়ে, আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলছিলেন যে অনেকগুলো একটা আপডেটেড হবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটা, এই সেন্ট্রাল ব্যাংকের যে ডেটাগুলো ওইটার সাথে ইনকর্পোরেটেড হবে, হয়ে এটা আরো ফাইনালাইজ হবে। তো আপনি ডন্ট ওরি, আপনি দেখেন ওই স্পিচটা, ওনার 5 মিনিটের যে স্পিচটা, উনি নিজেই বলছেন যে খেলাপি ঋণ এখন 15% মতো আছে, সেটা উনি ধরেই নিচ্ছেন যে এটা ইভেনচুয়ালি যে হিট করবে 30% মতো, এটা উইচ ইজ টু হাই। তো এই জিনিসটা এই পুরোটা তো সমস্যাটা তৈরি হয়েছে সেই আমলের থেকে এটা ওইটারই একটা ধারাবাহিকতা, এটা 30% যাবে। তো আপনি ওইটা যেটা বলছেন যে অফিসিয়াল ডেটা সব সময় তো আর অ্যাভেলেবল, যেটা থাকে সেটার উপরে তো ওনারা রিপোর্টগুলো করছেন, নাহলে অথেন্টিসিটির একটা বিষয় আছে, উনি তো আর অ্যাজিউম করতে পারেন না। ওকে, আপনি একটু দর্শক, কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে সন্তুষ্ট বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ লড়াইয়ের পর আদালত ন্যায় বিচার করেছেন। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি জানান, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমান সহ বিএনপি নেতাদের নামে চার্জশিট দিয়েছে। বর্তমান স্বাধীন বিচার বিভাগ যথার্থ রায় দিয়েছেন। রিজভী আহমেদ আরও বলেন, বাংলাদেশকে 8ম সিস্টার্স বানাতে চায় ভারত। সেই ধারাবাহিকতায় দেশটির মিডিয়া সংখ্যালঘুদের নিয়ে বানোয়াট গল্প বলছে, মিথ্যাচার করছে বিজেপি সহ কয়েকটি দল। ভারতের এমন আচরণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন রিজভী। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে, যথার্থ বিচার। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তির পরিকল্পিত ঘটনা। এর মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে প্রেস ক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বিভিন্নভাবে দেশ এবং অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার অশুভ চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। বলেন, সব রাজনৈতিক দল সরকারের পাশে আছে, কিন্তু সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চলছে। সরকারের মধ্যেই লুকিয়ে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ষড়যন্ত্র ব্যর্থ করতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। শেখ হাসিনার আমলে প্রতি বছর বিদেশে পাচার হচ্ছে 2 লাখ কোটি টাকা। 15 বছরে উন্নয়ন বাজেটের 40% অর্থ আত্মসাৎ করেছে আমলারা। এমন সব পর্যবেক্ষণ উঠে এসেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। এতে বলা হয়, জিডিপির প্রবৃদ্ধিকে মিথ বানিয়েছিল বিগত সরকার। সরকারি প্রতিষ্ঠানে গজিয়েছিল দুর্নীতির ডালপালা। ক্ষমতার সাথে জোট বেঁধেছিলেন শীর্ষ আমলা ও ব্যবসায়ীরা।
অর্থনীতিকে খাদের কিনারায় রেখে দায়িত্ব ছাড়তে হয়েছে শেখ হাসিনা সরকারকে। গত 15 বছরের শাসনামলে ব্যাংকিং খাত নিয়ে প্রশ্ন উঠেছে সবচেয়ে বেশি। দখল হয়েছে আর্থিক প্রতিষ্ঠান, বাজেট বাস্তবায়ন বলতে প্রকল্প কেন্দ্রিক উন্নয়নে আটকে গিয়েছিলেন নীতি নির্ধারকরা। অপকাঠামোর নামে বিদেশি ঋণ অপচয়ের নজির মিলেছে অহরহ। তাই ক্ষমতার পালাবদলের পরই অর্থনীতি নিয়ে নড়েচড়ে বসে ডক্টর ইউনূসের সরকার। গলদ যাচাইয়ে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দিতে সময় বেঁধে দেওয়া হয় 90 দিন। সেই ডেডলাইন শেষ হয় রোববার সকালে। প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি দপ্তরের কর্মচারী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম সহ বিভিন্ন ব্যক্তির সাথে প্রায় 50টি বৈঠক করে কমিটি। চূড়ান্ত প্রতিবেদন এসেছে যমুনা টেলিভিশনের হাতে। এতে বলা হচ্ছে, বিগত 15 বছরে উচ্চ জিডিপির প্রবৃদ্ধিকে এক ধরনের মিথ বানিয়ে ফেলেছিল বিগত সরকার। কেননা অর্থনীতির গতির সাথে তথ্য, পরিসংখ্যান ও বাস্তবতার মিল ছিল না। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপ্তি বেড়েছে দুর্নীতির। অনেক ক্ষেত্রে নির্দেশ পালনে বাধ্য ছিলেন আমলারা। শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীদের কেউ কেউ জোট বেঁধেছিলেন ক্ষমতাসীনদের সাথে। এ সময় সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে, পাচার হয়েছে বিপুল অর্থ। পাশাপাশি অনিয়মের নজির মিলেছে ভৌত অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও আইসিটি খাতে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে প্রতিবেদনটি চূড়ান্ত করেছে তার আকার কম বেশি প্রায় 400 পৃষ্ঠা। তার কিছু অংশ আমার হাতে এই মুহূর্তে রয়েছে এবং এর শুরুতেই দি ক্লিপ্টোক্রেটিক লেগেসি নামে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে এবং সেখানে যদি আমি একটু পড়ে শোনাই, এমন মন্তব্য করা হয়েছে: দ্য শর্ট অ্যান্সার লাইজ ইন আনচেকড করাপশন, অ্যাবিউজ অফ পাবলিক রিসোর্সেস অ্যান্ড মিসইউজ অফ ডিসক্রিশনারি পাওয়ার ফর এ decade and a half. The fundamental reason for such misgovernance was predicated by a pervasive lack of democratic accountability originating from the fraudulent national elections of 2014, 2018 and 2024. Such elections, along with disempowering local government elections, gave shape to a very centralized অথরিটেরিয়ান গভর্নমেন্ট। অর্থাৎ যে ধরনের অনিয়ম এবং বিশৃঙ্খলতা অর্থনীতি সহ নানা ক্ষেত্রে হয়েছে, সেগুলোর সূত্র হিসেবে তারা আসলে নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে এবং এই অনিয়ম যে আসলে স্থানীয় সরকার পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেটিও কিন্তু এই কমিটি দোষারোপ করেছে। চূড়ান্ত প্রতিবেদনে নানা তথ্য ও পর্যবেক্ষণ তুলে ধরতে সোমবার পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলন করবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রকাশ্যে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আজ অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির এক সভায় এমন মন্তব্য করে বলেন, পাচার করা ঠেকাতে যাদের এসব দেখার কথা সেসব সংস্থাও নীরব ছিল, এমনকি প্রতিবাদ করারও সাহস করেনি কেউ। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র কমিটির সদস্যরা দেখা করে অর্থ পাচার বিষয়ে 3 মাসের পর্যবেক্ষণের একটি রিপোর্ট পেশ করেন। সেখানে পাচারের কারণে দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম। আজকে যে শ্বেতপত্র নিয়ে আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করছে না, বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার দিকটিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যেই সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে দিন-রাত পরিশ্রম করছে বাংলাদেশ সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে দেশ ও জাতির স্বার্থে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই আয়োজনে অংশ নেন খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। শুরুতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে আনুষ্ঠানিক বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশ জাতির কল্যাণে নিরলস কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি সামলাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাহিনীর সদস্যরা। দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি, ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা
পারদর্শিতা অর্জন করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। সেনাপ্রধান বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে দেশ সেবা থেকে পিছপা হবেন না বাহিনীর সদস্যরা। দেশের এই ক্রান্তিকালকে সামাল দিতে দিন রাত পরিশ্রম করছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তির লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক সহ মোট 28 জনকে পদক দেয়া হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রাথমিকের পাঠ্য বইতে জুলাই আগস্ট অভ্যুত্থানের ইতিহাস, আলোকচিত্র ও গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে রংপুর RDRS মিলনায়তনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 5 প্রকল্পের জন্য ডিজাইনিং কর্মশালায় যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, প্রাথমিকের শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ড লিখনি, ঝরঝরে রিডিং এবং অঙ্কগুলো নিমেষেই যেন করতে পারে, সেক্ষেত্রেই কাজ করা হচ্ছে। বছরের শুরুতেই শিশুদের কাছে বই পৌঁছে যাবে বলেও জানান তিনি। পরে পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করেন বিধান রঞ্জন রায়। প্রাথমিকে খুব পরিবর্তন করার মতো কিছু ছিল না, ফলে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর বইয়ে কিছু পরিবর্তন এনেছি। আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো। গুম ও হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ আশরাফুজ্জামান এই রায় দেন। এর আগে শনিবার রাতে কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে সাবেক রেলমন্ত্রীকে পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। আদালত জানায়, ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হওয়া যুবক আলামিনের বাবা গেল 10 নভেম্বর সাবেক মন্ত্রী সুজন সহ 19 জনকে আসামি করে সদর থানায় গুম ও হত্যা মামলা দায়ের করেন। ড্যামরায় পুলিশ কর্মকর্তার ছেলে রাজীবের 2 চোখ উপড়ে ফেলার মামলায় 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি 4 আসামিকে খালাস দেওয়া হয়েছে। রবিবার সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। 4 আসামিকে খালাস দেওয়ার অসন্তুষ্টি জানিয়েছেন বাদীর আইনজীবী। মামলার বিবরণ থেকে জানা যায়, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেয় 2008 সালের 27 নভেম্বর ভিকটিম রাজিবুল আলম রাজীবকে তুলে নিয়ে 2 চোখ উপড়ে ফেলে এলাকার সন্ত্রাসীরা। এই ঘটনায় ড্যামরা থানায় মামলা হলে প্রধান আসামি রুবেল ক্রসফায়ারে মারা গেলেও বাকি সব আসামি পলাতক ছিল। ওদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, বিভিন্ন বিষয়ে ওদের সাথে মতানৈক্য হয়েছে। তখন তারা এক পর্যায়ে আমাকে অপহরণ করে নিয়ে গিয়ে আমার এই অবস্থা করছে। আমরা উচ্চ আদালতে যাব এবং ন্যায় বিচার পাবো। এখানে যারা খালাস পেয়েছে তাদেরকে আসলে অপরাধ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। 1 নম্বর আসামি সে র্যাবের ক্রসফায়ারে মারা যায়। পরবর্তীতে 9 জন আসামির মধ্যে আজকে বিজ্ঞ আদালত বিজয়, দিন ইসলাম, মোহাম্মদ ইকবাল, তারপর নাসু এবং রাজীব, এই 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। শুরু হলো বিজয়ের মাস। ছাত্র অভ্যুত্থানের পর নতুন উদ্দীপনায় উদযাপিত হবে বিজয় দিবস। বিজয়ের মাসের শুরুতে র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয় র্যালিটি। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। এ সময় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ জাতিকে নতুন করে উদ্দীপনা যোগাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, গণ অভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতি নিয়েই আগামীতে কাজ করতে হবে, আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।
তো সব কিছু মিলে কিন্তু আমরা কোনো ইউনিক সিস্টেম ডেভেলপ করতে পারিনি। তো আমরা মনে করছি সেই সিস্টেম যেহেতু আমরা ডেভেলপ করতে পারিনি, এটাই মূল সমস্যা, এবং এই সিস্টেমকে ডেভেলপ করতে হবে। তার মধ্যে দিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশের যে প্র্যাকটিক্যাল রূপ সেটা আসলে আমরা পাবো। নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে যাতে করে একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হয়, যেখানে সকল মানুষের মানবাধিকার নিশ্চিত হবে এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে। দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। ভারতীয় গণমাধ্যমগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চাইছে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 15 বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো কানেক্টিভিটি হয়নি বলেও মনে করেন তিনি। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি 30 বছর পূর্তির অনুষ্ঠানে ভিডিও বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ নিয়ে সুসংগঠিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে শুধু ভারতে না, সারা বিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চায় তারা। সংখ্যালঘুদের নিয়েও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এর অপপ্রচারের শিকার হচ্ছে বাংলাদেশ, যা পুরোপুরি অন্যায়, অনৈতিক। দাম বৃদ্ধির অজুহাতে রপ্তানি বন্ধ রাখতে আবারও আলুর স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। আমদানিকারকরা জানান, পশ্চিমবঙ্গে আলু পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত রোববার হঠাৎই পণ্য দুটির নতুন স্লট বুকিং দেওয়া বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশটির সরকার। এ নিয়ে কয়েক দফা আলোচনার পর বুধবার থেকে স্লট বুকিং শুরু হয়। শনিবার পর্যন্ত বুকিং নেওয়ার পর আজ আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি পুরনো স্লটে বুকিং দেওয়া আলুও পাঠাচ্ছে না ভারত। তবে বন্দর দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এতে এলসি করা আলু দেশে আসতে না পারায় ক্ষতির শঙ্কা করছেন আমদানিকারকরা। ইন্ডিয়া বাংলা কথাবার্তা বলে সোলোর যেগুলো দিচ্ছে, যেটা পাইপলাইনে মাল ছিল এগুলো ঢোকার কথা, এই মালগুলো কালকে সন্ধ্যার পরে কিছু মাল দিছে, দেওয়ার পরে আজকে আবার দেখতেছি মাল দিচ্ছে না। নতুন করে তো বলতেছে আর কোনো সোলোর দেবে না, যেগুলো পূর্বে সোলোর দিছে ওগুলাই এখন পর্যন্ত ঠিকঠাক মতন দিচ্ছে না। কেনা আছে ইন্ডিয়াতে, সেগুলো মাল আমরা আনতে পারতেছি না। ওই সব টাকা পয়সা এখনও ইন্ডিয়ান লোক আমাদেরকে ফেরত দেবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই এখন পর্যন্ত। নারীদের জন্য কার্যকর গণমাধ্যম তৈরির জন্য মালিক, সম্পাদক সহ সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। কর্মক্ষেত্র নারীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে পারলে গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি নারীদেরও নিজেদের দক্ষতা এবং যোগ্য করে গড়ে তুলতে হবে। এমন সব মত এসেছে গণমাধ্যমে নারীদের কর্মপরিবেশ নিয়ে এক সেমিনারে। পাশাপাশি সমাজ নারীদের সাংবাদিক হিসেবে গ্রহণ করার জন্য কতটুকু প্রস্তুত, এমন প্রশ্ন ওঠে। একটা সময় গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ ছিল হাতে গোনা। এক দশকে পরিস্থিতি বদলে গেছে অনেকখানি, কিন্তু এখনও সেটি নারী পুরুষ সমতা থেকেও অনেক দূর। এর কারণ খুঁজতে গিয়ে এসেছে নানা মত। আর যারা কাজ করছেন তারাও কি ভূমিকা রাখতে পারছেন সমানভাবে? রাজধানীর ডেইলি স্টার ভবনে MRDA আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, জেন্ডার সমতায় শুধু আইন নয়, বাস্তবে পরিণত করতে হবে নীতিমালা। জেন্ডার মিন জাস্ট নট অনলি উইমেন্স রাইটস, মেল অর ফিমেল নিয়ে কথা বলবেন। জেন্ডার মিন্স দেয়ার আর সো মেনি জেন্ডার and you have to include them. নারী কর্মীর অংশগ্রহণের সঙ্গে সঙ্গে বারবার দক্ষতা যোগ্যতার কথাটা আছে। আমরা যারা সাইন করেছি প্রতিটি লাইন শব্দ দেখে সাইন করেছি, এবং আমরা যারা এটা বাস্তবায়ন করব প্রতিটি লাইন শব্দই প্রায় এটাকে লঙ্ঘন করব। নারীদের নিজেদের গড়ে তুলতে হবে দক্ষ করে, পরিবারকেও হতে হবে সাপোর্টিভ। যদি বাসা থেকে কিংবা পুরো সমাজ থেকে যদি আমাদের সহযোগিতাটা আমরা পাই, তাহলে এই জেন্ডার ব্যালেন্সের যে কথা আসছে, কিংবা নারীদের যেই সনদটা এখানে তৈরি করা হয়েছে, আমরা যেটাতে সাইন করেছি, সেই জায়গায় আমাদেরও বাস্তবায়ন করতে অনেক সুবিধা হয়। আমাদের নারী সহকর্মী যারা আছে তাদেরকেও আরও বেশি কমিটেড হতে হবে, আরও বেশি ডেডিকেটেড হতে হবে নিজের কেরিয়ারের ব্যাপারে। অধিকাংশ পত্রিকা, গণমাধ্যম হাউস চলে একটা খুবই স্বৈরাচারী কায়দায়। সেখানে সাধারণ সংবাদ কর্মী, রিপোর্টার, তারা কিন্তু সেখানে সাবালটার্ন এবং তাদের অবস্থা নারীর মতোই। এই জায়গাটা ডেমোক্রেটাইজেশন না হলে নারীর জন্য সেটা ভয়াবহ। যারা এটা বাস্তবায়ন করবেন তারাই বলুন যে তাদের সমস্যা কি হয়েছে এবং তারা সেটার কিভাবে সমাধান চান। গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ কিছুটা বাড়লেও এখনও নারীদের সাংবাদিক হিসেবে গ্রহণে কতটুকু প্রস্তুত সমাজ? সব অফিসেই নারী সাংবাদিক আছেন এবং তারা তাদের জায়গা থেকে চ্যালেঞ্জিংভাবে কাজটা করছেন, এবং তারা কিন্তু দক্ষ এবং যোগ্য, এবং কোনো ক্ষেত্রে অনেকের চাইতে বেশি যোগ্য। শুধু নারীরা অংশগ্রহণ করলেই হবে না, এখানে পুরুষদের
আরও বেশি গুরুত্বপূর্ণভাবে এবং আরও বেশি সংখ্যায় এগিয়ে আসতে হবে, যাতে করে সমাজের যে বৈষম্যহীন একটা ব্যবস্থায় সেটা আরও বেশি প্রগাঢ়ভাবে দেখা যায়। আমরা আমাদের কর্মক্ষেত্রে যোগ্যতা, কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণ আছে কিনা সেটা আমরা বিবেচনা করব। তার জেন্ডার দিয়ে কোনো রকমের বৈষম্য করব না। ওয়েজ বোর্ড দেওয়ার সময় নারী পুরুষ সমান অংশগ্রহণের শর্ত দেওয়ার দাবি ওঠে আলোচনা সভায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার ৩ মাসে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি মন্তব্য করেনি, নেই কোনো পদক্ষেপ। দীর্ঘ ২৭ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আশাব্যঞ্জক কোনো অগ্রগতি নেই। সকালে ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর রোডস্থ উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্যরা। আলোচনায় পার্বত্য চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট সময়সীমা ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করার জন্য সরকারের প্রতি দাবি করা হয়। এছাড়া পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবি করেন তারা। বক্তারা জানান, এই চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন শুধু পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্যই নয়, বরং বাংলাদেশের আদিবাসীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা এবং একই সঙ্গে দেশের জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য। ২০১৮ সালে তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থীদের হামলার বিচার দাবি করেছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দুপুরে প্রেস ক্লাবে আলেম ওলামাদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ২০১৮ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার শিকার হয় সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা। বলেন, উদ্দেশ্যমূলকভাবে সেই হামলার ঘটনা ঘটানো হয়েছে। নৃশংস সেই হামলায় হাজার হাজার তাবলিগের নিরীহ সাথী আলেম ওলামারা আহত হয়েছেন জানিয়ে এর বিচার দাবি করেন তারা। সেই সঙ্গে সাদপন্থীরা বিভ্রান্ত উল্লেখ করে তাদেরকে যে কোনো রকম পরিকল্পনা থেকে বিরত রাখার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ওরা ভাগ পেতে পারে না, জালিম সরকার, খনি সরকার ওদেরকে দিয়ে রেখে ভাগ দিছে। কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি। সাতপন্থী বিভ্রান্ত তাদেরকে আমরা এখনো করজোরভাবে আহ্বান করি, আপনারা বিপদ ছেড়ে সঠিক পথে তবলিগ করেন, আপনারা আমাদের ভাই। দিনাজপুরে শেতাবগঞ্জ সুগার মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক, কর্মচারী, আখ চাষি ও ছাত্র জনতা। বিকেলে শেতাবগঞ্জে চিনিকল গেটের সামনে সড়কে মানববন্ধন ও সমাবেশ করে চিনিকল চালু আন্দোলন আহ্বায়ক কমিটি। সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক চিনিকলটির আধুনিকায়ন সহ দ্রুততম চালুর দাবি জানানো হয়। বক্তারা বলেন, সুগার মিলটি বন্ধ থাকায় এলাকার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। অন্য ফসল চাষ করে আখ চাষিরা সংসারের খরচ চালাতে পারছেন না বলেও জানানো হয় মানববন্ধন থেকে। ২০২০ সালের ১ ডিসেম্বর শেতাবগঞ্জ চিনিকলটি বন্ধ করে দেওয়া হয়। ৪ বছর পূর্তি উপলক্ষে আজকের এই মানববন্ধন। মহান মুক্তিযুদ্ধে ৮ম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি, মুক্তিযুদ্ধ চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশ সেনাবাহিনীকে কখনো বিশ্বাস করেননি। রক্ষী বাহিনী ও মুজিব বাহিনী দিয়ে দেশ শাসন করতে চেয়েছিলেন, যার পরিণতি হয়েছিল 15ই আগস্ট। কর্নেল অলি বলেন, জাতীয় পার্টি মানে এরশাদ, এরশাদ নেই মানে জাতীয় পার্টিও নেই। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ৮ম রেজিমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা ও স্মৃতিচারণ করেন বক্তারা। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তিনি মুক্তিযুদ্ধ চায় নাই। মুক্তিযুদ্ধ যদি তিনি চাইতেন, প্রধান কমান্ডার রণভঙ্গ দিয়ে পলায় গেল আর ওখানে সিপাহীরা থাকবে, এটা কি হয়? ক্রেতাদের জন্য এই সময়ে অস্থির বাজারে স্বস্তির অফারে কোটিপতি হন অফার ঘোষণা করলেন বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার। শনিবার সকালে মিনিস্টারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অফারটি ঘোষণা করা হয়। এই সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দেশের এই অস্থির বাজারে
ক্রেতারা যাতে স্বস্তিতে ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারে সেজন্য এই অফার ঘোষণা করা হলো। এর মাধ্যমে ক্রেতারা মিনিস্টারের ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড, আর কার্ড ঘষে হতে পারেন কোটিপতি। সেই সাথে আরও থাকছে নানান ধরনের ইলেকট্রনিক্স পণ্য ফ্রি ও উপহার সামগ্রী সহ বিশাল ডিসকাউন্ট। তিনি আরও বলেন, মিনিস্টার সবসময় দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছে এবং সামনেও করবে। সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য ও সেরা সার্ভিস দেয়াই তাদের অঙ্গীকার। চট্টগ্রামের রাউজানে শেষ হয়েছে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির 2 দিনব্যাপী সম্মেলন। রাউজানের উত্তর শর্তা মাঠে এই সম্মেলনে বক্তারা সমাজের শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসনের গুরুত্ব তুলে ধরেন। মহানবীর আদর্শ অনুসরণ করে যুব সমাজকে চরিত্র গঠনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী স্মরণে তোরণ উদ্বোধন করা হয়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন, ডক্টর SM বোরহান উদ্দিন সহ অনেকেই আলোচনায় অংশ নেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর পরবর্তী প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী কাশ প্যাটেল। শনিবার এই পদের জন্য তাকে বেছে নেওয়ার কথা জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের প্রথম দফায় জাতীয় গোয়েন্দা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি। রিপাবলিকান পার্টির রাজনীতির সাথে জড়িত কাশ প্যাটেল ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্ম নেয়া কাশ প্যাটেলের বাবা মা ভারতীয়। গুজরাট থেকে প্রথমে কানাডা ও পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। বর্তমান FBI প্রধানের মেয়াদ 2027 সাল পর্যন্ত।